তো আমরা দেখাবো ব্রাঞ্চ এন্ড বাউন্ড দিয়ে কিভাবে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করা যায়। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম হচ্ছে যেখানে তোমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, তো গ্রাফের মধ্যে একটা নোট থাকবে, নোট থেকে তুমি প্রত্যেকটা নোট এক্স্যাক্টলি একবার ভিজিট করবা। হ্যাঁ, ভিজিট করার পর আগের জায়গায় আসবা, কিন্তু এই কাজটা করতে হবে তোমাকে লোয়েস্ট কস্টে। এটা বলতে পারো কাইন্ড অফ হ্যামিল্টনিয়ান সাইকেল উইথ লোয়েস্ট কস্ট, মিনিমাম কস্টে। তাহলে এটা একটা অপটিমাইজেশন প্রবলেম, কারণ তোমাকে সবগুলো ভার্টেক্স এক্স্যাক্টলি একবার ভিজিট করে আবার এখানে আসতে হবে। তো এখানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে তো সবগুলা নোট ভিজিট করতে হবে। তো বিষয়টা একটু কমপ্লেক্স। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রত্যেকটা নোডের কস্ট দেওয়া আছে। সরি, প্রত্যেকটা কি বলে, নোড না তো, প্রত্যেকটা এজের কস্ট দেওয়া আছে। দেখা যাচ্ছে না? যেমন এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 3, আবার বি থেকে মানে এ বির মধ্যে ডিসটেন্স হচ্ছে 3। তুমি এ থেকে বিতে যেতে পারো অথবা বি থেকে যেতে পারো। এখন তোমাকে যেহেতু প্রত্যেকটা নোডকে ভিজিট করতে হবে, সো তুমি যে কোনো একটা নোড থেকে শুরু করলেই হচ্ছে, কোনো সমস্যা নাই, তাই না? যেহেতু প্রত্যেকটা নোড ভিজিট করতে হচ্ছে, তো যে কোনো একটা নোড থেকে ভিজিট করলে কিন্তু আমি আলটিমেটলি ঘুরে 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 আবার ফেরত আসতে পারবো। সো আমার কোথা থেকে শুরু করতেছি সেটা ডাজ নট ম্যাটার। পাথের জন্য কোনো ম্যাটার করে না, সাইকেলের জন্য ম্যাটার করে না, তুমি ওটাকে ঘুরিয়ে অন্য জায়গা থেকে নিতে পারবো। তো সেই জন্য আমি আরবিট্রারি এই নোট থেকে শুরু করলাম। এখন এই টোটাল সাইকেলটার কস্ট কত হবে, একদম মিনিমাম কস্ট কত হতে পারে, যার থেকে নামানোই যাবে না, যেটাকে আমরা বলবো লোয়ার বাউন্ড। হ্যাঁ, যার থেকে নামানোই যাবে না। এটা হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, প্রত্যেকটা নোড যদি একবার করে ভিজিট করতে হয়, তাহলে একটা পার্টিকুলার এজ দিয়ে ঢুকতে হবে ওই নোডে, আর একটা পার্টিকুলার এজ দিয়ে বাড়িতে হবে। একই নোড দিয়ে একই এজ দিয়ে কিন্তু বাইরে যাবে না, কারণ তাহলে একই নোড দুইবার ভিজিট হয়ে যাবে। তো একটা এজ দিয়ে ঢুকবো আর একটা এজ দিয়ে বের হবো। সো অবভিয়াসলি আমার সেই এজ দুটো ইউজ করা উচিত যেই দুইটা এজের কস্ট হচ্ছে সবচেয়ে কম। তাহলে এ ভার্টেক্সের জন্য খেয়াল করে দেখো, এ ভার্টেক্সের জন্য সবচেয়ে কম কস্টের এজ হচ্ছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, ঠিক না? 1 এবং 3। তাহলে আমরা 1 দিয়ে ঢুকবো অথবা বের হবো, 3 দিয়ে ঢুকবো অথবা বের হবো। সো আমি মনে করো সি থেকে এ আসলাম, এ থেকে বি গেলাম। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এ ভার্টেক্সের জন্য কষ্ট হচ্ছে 4 অ্যাপারেন্টলি, তাই না? এই ভার্টেক্সকে ভিজিট করার জন্য কষ্ট হচ্ছে 4। এখন খেয়াল করে দেখো, এই 1 নাম্বার মানে এক যে এসটা সিএ, এইটার কষ্টটা আসলে শুধুমাত্র এর ঘাড়ে দেওয়া ঠিক হবে না। কারণ আমি এতে যদি আসি সি এ ধরে, তাহলে আমি সি এ ধরে সি থেকে বের হচ্ছি না। আবার এ বি থেকে যদি আমি এ থেকে বের হই, তাহলে এ বি ধরে আমি বি তে ঢুকতেছি না, নাকি? জি স্যার। তাহলে তাহলে এই কষ্টটা তো দুইজনের মধ্যে ভাগ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে আমার এর কষ্ট হচ্ছে 3 একের যোগফল যেটা তার অর্ধেক। বোঝা গেল কিনা? 3 একের যোগফলের অর্ধেক। তাহলে এটা হচ্ছে এর কস্ট। বোঝা গেল? এটা হচ্ছে এর কস্ট, 3 + 1 তার অর্ধেক। তাহলে বি এর কস্ট কত হবে? মিনিমাম কস্ট কত হবে? যার থেকে কখনোই যাবে না, বি এর কস্ট কত হবে? এই 3 +6/2 3 + 6 3 + 6, সবচেয়ে কম দুইটা নিব আর কি, 3 + 6/2। তারপরে সি এর জন্য কষ্ট হবে 1 আর 2, 1 + 2/2। আর এটা কত? ডি এর কষ্ট হবে 3 আর 4, 3 + 4/2। লাস্টে হচ্ছে ই এর কস্ট, ই এর কস্ট হচ্ছে 2 + 3/2, 2 + 3/2। ঠিক আছে না? তাহলে সবগুলো যোগ করে ভাগ 2 করলে আমার হয়ে যাচ্ছে 1 + 3 + 3 + 6 + 1 + 2 + 3 + 4 + 2 + 3/2। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে, আমি এই গ্রাফের মধ্যে যদি ট্রাভেল সেলসম্যান প্রবলেমটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার মিনিমাম কস্ট হচ্ছে 14, এর কমে কোনোভাবেই পারা যাবে না।
কথা হচ্ছে যে আমি তো প্রত্যেকটা ভার্টেক্সের জন্য সবচেয়ে মিনিমাম এজটা নিছি, এমন তো হইতে পারে যে ওগুলা ইউজ করা যাবে না। হ্যাঁ, কারণ পারমুটেশন কম্বিনেশন করে দেখা গেল যে সবচেয়ে মিনিমামটা ইউজ করলে হচ্ছে না, বরং তার থেকে একটু বেটার ইউজ করতে, মানে একটু হায়ার ইউজ করতে হচ্ছে। তো তাহলে আমি তখন একটু একটু করে আগায় দেখি যে যদি আমি এ থেকে বি যাই তাহলে কি হয়, যদি এ থেকে সি যাই তাহলে কি হয়, যদি এ থেকে ডি যাই তাহলে কি হয়, যদি এ থেকে ই যাই তাহলে কি হয়। তো প্রথমে এখানে এ থেকে বি গেল। এ থেকে বি গেল। এখন এ থেকে বি যদি আমি যাই তার মানে কি আমি এ বি এস টা অবশ্যই নিতে হচ্ছে, তাই না? খেয়াল করে দেখো, যদি আমি এ থেকে বি যাই তাহলে আমি এ বি এস টা অবশ্যই নিতে হচ্ছে না, হচ্ছে তো নাকি? তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে এখানে দেখো এই এই জিনিসটা কি, এটা বুঝো, এই জিনিসটা কি, এটা কি? এটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স। বোঝা গেল? এটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স। যেমন ধরো এখানে এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে এই, তারপর এটা হচ্ছে বিএ, হ্যাঁ, তারপরে বিসি, বিডি, বিই। বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এবি নিয়ে থাকি তাহলে আমাকে এইটা এবং এইটা বাধ্যতামূলক নিতে হচ্ছে না? নিতে হচ্ছে তো। জি, 3 আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি এইটা বাধ্যতামূলক নিয়ে বাকিগুলো চিন্তা করবো। বাকিগুলো কি করা যায়, ঠিক আছে? এইটা বাধ্য নিয়ে বাকিগুলো চিন্তা করবো। তো দেখলাম যে এইটা বাধ্যতামূলক নিলে আমার কোনো লস হয় না, কারণ এগুলো এমনিতেই লোয়েস্টের মধ্যে আছে না? এগুলো এমনিতেই লোয়েস্টের মধ্যে আছে, এগুলো সমস্যা হচ্ছে না। তাহলে এবির লোয়েস্ট কস্ট আগের মতোই 14। খেয়াল করছো? এবির লোয়েস্ট কস্ট আগের মতোই 14। এবার আসো, আমি যদি এবিসি তে যাই, এবিসি, তাহলে এ থেকে বি গেলাম, বি থেকে সি গেলাম, বি থেকে সি যাওয়ার কষ্ট কত? বি থেকে সি যাওয়ার কষ্ট হচ্ছে 6। দেখা যাচ্ছে? বি থেকে সি যাওয়ার কষ্ট হচ্ছে 6। তাহলে আমাকে এই বি থেকে সি যাওয়ার কষ্ট যেটা, সেটা এই 6টা নিতেই হচ্ছে, এই 6টা নিতেই হচ্ছে। খেয়াল করছো? কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি বোঝা স্যার। যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এর ফলে কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে প্রিভিয়াসলি আমি এখানে নিতাম 2 4 কে, তাই না? প্রিভিয়াসলি আমি 2 4 কে নিতাম না? কিন্তু এখন তো 2 4 দুইটা নেওয়া যাবে না, 2 4 মধ্যে একজনকে নেওয়া যাবে, আরেকজনকে নেওয়া যাবে না। বোঝা গেছে? স্যার এখানে আমি, বলবেন স্যার? হ্যাঁ, স্যার এই লাইনটা বুঝিনি। এখানে হচ্ছে আগে তো এখানে এমনিতেও আমি 3 কে নিতাম, এই জায়গায় আমি এমনিতে 3 কে নিতাম, 3 কে নিতাম। এখানে সবচেয়ে মিনিমাম কে ছিল 3 6, তাহলে 3 6 কে নিতাম। আর এখানে সবচেয়ে মিনিমাম কে ছিল 2 4, তাই না? সি এর জন্য কি সবচেয়ে মিনিমাম ছিল 2 4? জি স্যার। কিন্তু আমাকে তো বলা হয়েছে যে বাধ্যতামূলকভাবে আমাকে 6 নিতে হবে। তাহলে আমি 2 এবং 4 এর মধ্যে দুটাকে নিতে পারবো না, একটাকে নিতে পারবো। বোঝা গেছে কি বললাম? জি স্যার। আমি এখন 2 4 এর মধ্যে একজনকে নিতে পারবো, আর একজনকে নিব না। তাহলে আমার কষ্টটা কমে যাচ্ছে না, মানে সরি, বেড়ে যাচ্ছে না? জি স্যার। বেড়ে যাচ্ছে। কত বেড়ে যাচ্ছে? আমার এই 4 এর বদলে আমাকে 6 নিতে হচ্ছে। বুঝতে পারছো? 4 এর বদলে 6 নিতে হচ্ছে। তাহলে আমার কস্ট মিনিমাম 1 বাড়তেছে। যদি এখানে রাউন্ডিং করি তাহলে দেখা যাচ্ছে 2 বেড়ে যাচ্ছে। আগে বেশি ছিল ইয়ে ছিল। তাহলে এখানে টোটাল কস্ট হচ্ছে কত? টোটাল কস্ট হচ্ছে, ওরা হিসেব করে বের করছে, সেটা হচ্ছে 16। হ্যাঁ, লোয়ার বাউন্ড দেখো, লোয়ার বাউন্ড কিন্তু বেড়ে গেল এখন। বোঝা যাচ্ছে কিনা? লোয়ার বাউন্ড বেড়ে গেল 16। এইভাবে আমি সব প্রত্যেকটা ধাপে, যেমন ধরো এখানে লোয়ার বাউন্ড হচ্ছে 19, এটা কেমনে হয়েছে একটু দেখি। লোয়ার বাউন্ড 19 কেমনে হয়েছে? এ বি ই, ই মানে কি? বি থেকে ইতে যেতে হবে। বি থেকে ইতে যাওয়ার কষ্ট কত? বি থেকে 9। তাহলে আমাকে বাধ্যতামূলক ভাবে এটা নিতে হচ্ছে, তাই না? এটা বাদ, আমাকে বাধ্যতামূলক ভাবে
নিতে হচ্ছে কত, এইটা, আর একটা হচ্ছে ই থেকে বি, এটা। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে 3 আর 1 4, হ্যাঁ, এখানে হচ্ছে 4 3 7, 7 9 16, এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 22 7 29, 40, 40 হলো কেমনে, আবার দেখি, 3 আর 1 4, ঠিক আছে, বুঝতে পারছো কিনা? আমরা মিনিমামটা নিচ্ছি, 3 বাধ্যতামূলক, তাহলে 3 আর 1 4, 4 3 7, 7 আর 9 16, ও আচ্ছা, এখানে 1 2, 16 সাথে 1 2 যোগ করলে কত হয়, 19, তাই না? 19 সাথে 7 যোগ করলে কত হয়, 4 আর 3 7, 7 যোগ করলে 26, 26 সাথে 9 যোগ করলে 35, 36 37, তাই না? তাহলে টোটাল হচ্ছে 37, 37 ভাগ 2 কত হচ্ছে, 18.5, তার মানে 19। তাহলে দেখা যাচ্ছে আমি যদি হিসাবটা স্যার বুঝি নাই। হিসাবটা বোঝো নাই, হিসাবটা হচ্ছে যে আমি সবসময় প্রত্যেকটা জায়গার জন্য সবচেয়ে লোয়েস্ট যে দুইটা আছে সেই দুটো নিব। যেমন ধরো এখানে কি নিছি, এখানে নিছি 3 এবং 1, ঠিক আছে, প্রথমে তাই তো করছিলাম, 3 এবং 1 নিছিলাম। আর এখানে বি এর জন্য কি করছিলাম, 3 এবং 6, তাই না? জি স্যার। 3 এবং 6 এর জন্য কি করছিলাম, 1 এবং 2, সি এর জন্য, এই যে দেখো 1 এবং 2, খেয়াল করছো? জি স্যার। এখন যখন আমাকে বলা হলো যে তুমি এ বি ই এইভাবে শুরু করবা, তাহলে আমি এ বির কষ্ট হচ্ছে 3, বি এর কষ্ট হচ্ছে 9, তাহলে এই 3 এবং এই 9, এই দুটো আমাকে অবশ্যই নিতে হবে, তাই না? এই 3 এবং জি এই স্যার। 9 অবশ্যই নিতে হবে না? আচ্ছা, নিলে আমি এগুলো মার্ক করে দিলাম, এই 3 এবং 9 মার্ক করে দিলাম, ঠিক আছে। এখন এই মার্ক করার পরে এইটা বাধ্যতামূলক রেখে আমি কি কি করতে পারি সেটা দেখতেছি। এটা বাধ্যতামূলক যদি রাখি তাহলে এখানে 3 এবং 1 নিতে হয় প্রথমটার জন্য, জি স্যার। দ্বিতীয়টার জন্য আমাকে নেওয়া উচিত ছিল 3 এবং 6, কিন্তু যেহেতু 9 বাধ্যতামূলক তাহলে নিতে হচ্ছে 3 এবং 9। জি স্যার, বুঝতে আর পারছি এখন। সি এর জন্য 1 এবং 2, সমস্যা নেই, এটার জন্য সমস্যা নাই, 3 এবং 4। এইখানে আবার 2 এবং 3 নিতাম, কিন্তু যেহেতু 9 বাধ্যতামূলক আমাকে নিতে হচ্ছে কত, 9 এবং 2, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটার মিনিমাম গুলো নিয়ে নিয়ে আমি পাইলাম টোটাল কস্ট হচ্ছে 37, 37 ভাগ 2 আর কি, 37 ভাগ 2, তার মানে কত হচ্ছে 18.5, 18.5 মানে হচ্ছে 19, বোঝা গেল? তো জি স্যার, বুঝতে পারছি। এইভাবে আমরা প্রত্যেকটা নোটকে দেখবো, দেখে 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 দেখবো যে মিনিমাল কস্টটা কত। তো আমি যদি এভাবে ভিজিট করতে থাকি আমি দেখবো যে এই জায়গাটায় আমরা একটা মিনিমাল কস্ট পাচ্ছি, এই জায়গাটায় কত পাইছি সেটা 16, হ্যাঁ 16 পাইছি। এখন এরপরে আমি যখন ট্রিটা ভিজিট করতে থাকবো, নানান রকম ভাবে ভিজিট করতে থাকবো, ভিজিট করতে ধরো এই জায়গায় যদি আসি, হ্যাঁ এই জায়গায় যদি আসি, কোন জায়গায়, এই জায়গাটা যদি আসি, হ্যাঁ, তাহলে দেখো এটা কিন্তু লোয়ার বাউন্ড হচ্ছে 16, মানে এডি হলে মিনিমাম 16 নিতেই হয়, হ্যাঁ। তাহলে আমাকে এটা ফার্দার বাড়িয়ে লাভ নাই, কারণ হচ্ছে ফার্দার বাড়লে তো কস্ট আরো বাড়বে, হ্যাঁ, কমবে তো না, তো আমি বেটার কোনো সলিউশন পাবো না। তারপরে এইটাকে বাড়িয়ে কোনো লাভ নাই, কারণ লাভ নাই, কারণ এখানে লোয়ার বাউন্ড হচ্ছে 19, হ্যাঁ, এটাকে বাড়িয়ে লাভ নাই, কেন, কারণ লোয়ার বাউন্ড হচ্ছে 19, মানে যতই চালাকি আর 19 এর নিচে নামবে না, আমি তো অলরেডি 16 পেয়ে গেছি, তো ওই জন্য আমি এটা বাড়াবো না। তো এইভাবে আমি লোয়ার বাউন্ড বের করে দেখবো যেটা লোয়ার বাউন্ড কত, সেটা আমরা কারেন্ট লোয়ার বাউন্ড যদি আপার বাউন্ড থেকে বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি এটাকে প্রুন করবো, প্রুন মানে হচ্ছে ছেটে ফেলা, বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো ব্রাঞ্চ অ্যামাউন্ট বেসিক্যালি এইভাবে আগায়, সে সবগুলো অপশনই চেক করে, কিন্তু বিভিন্ন পর্যায়ে ওই বাউন্ড চেক করে করে কিছু কিছু নোটকে ফার্দার আর এক্সপান্ড করে না, বোঝা গেল? তো এই লোয়ার বাউন্ড মাপাটা হিসাব করাটা একটু প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে, এই প্রবলেম একভাবে লোয়ার বাউন্ড বের করছি, আরেক প্রবলেম যেহেতু আরেকভাবে লোয়ার বাউন্ড বের করবো, হ্যাঁ। তো তোমাদের এই ধরনের লোয়ার বাউন্ড আপার বাউন্ড হিসাব করে কিছু বুদ্ধি করে প্রবলেম সলভ করার জিনিসগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো বেশি হয়। তোমরা এখন আরো অ্যাডভান্স লেভেলের সার্চ দেখবা, যেখানে হচ্ছে আমরা এই কিছু বুদ্ধি করে করে অনেকগুলো ট্রিকে ছোট করে ফেলি, অনেকগুলো ট্রিকে কেটে ফেলি, অনেকগুলো ট্রির অনেকগুলো অপশনকে বাদ দিয়ে দিই,
আমাদের প্রবলেম স্পেসিফিক বিভিন্ন বুদ্ধি ব্যবহার করে করে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ব্রাঞ্চ এন্ড বাউন্ডের ডিসক্রিপশন। আচ্ছা, যেটা বলছিলাম যে ডিটারমিনিস্টিক মেশিন এবং নন ডিটারমিনিস্টিক মেশিন প্রায় সময় দেখা যায়, সব সময় না, প্রায় সময় দেখা যায় যে তাদের তারা যে প্রবলেমগুলো সলভ করে সেগুলো একই ধরনের প্রবলেম। যে ডিটারমিনিস্টিক মেশিন যে বেশি প্রবলেম সলভ করতে পারে বা নন ডিটারমিনিস্টিক মেশিন বেশি প্রবলেম সলভ করতে, এরকম না, দুজনই সেম প্রবলেম সলভ করে। শুধু একটা পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক মেশিন সময় বেশি নেয়, নন ডিটারমিনিস্টিক মেশিন সময় কম নেয়। সময় কম নেওয়ার কারণ খুব সহজ, যে সে যেহেতু কি বলে একই সাথে অনেকগুলো অপশন বা সবগুলো অপশন চেক করতে পারতেছে। আচ্ছা, এখন আমরা সাধারণত যে মেশিনগুলো ইউজ করি এগুলো সবগুলো কিন্তু ডিটারমিনিস্টিক। কারণ ডিটারমিনিস্টিক অবভিয়াসলি আমি তো আর একসাথে 10টা কাজ করতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমি একসাথে 10টা মানে কি অসংখ্য কাজ। নন ডিটারমিনিস্টিক মেশিন কিন্তু অপশন কয়টা একসাথে কিন্তু বলে না। অপশন 10টা হইতে পারে, অপশন 100 হতে পারে, অপশন 1 লক্ষ হইতে পারে। সবগুলোই নন ডিটারমিনিস্টিক মেশিনের জন্য সমান, ঠিক আছে? আমরা যদি প্যারালাল মেশিন ইউজ করি, মানে আমরা যদি প্যারালাল প্রসেসিং ইউজ করি, তাহলে আমরা একসাথে 10টা 20টা কাজ করতে পারি। হ্যাঁ, যদি আমার 10টা প্রসেসর থাকে তাহলে আমি একসাথে 10টা কাজ করতে পারবো। যদি 20টা থাকে তাহলে একসাথে 20টা করতে পারবো, কিন্তু ইনডেফিনিটলি আমি বাড়াইতে পারবো না, তো যেটা নন ডিটারমিনিস্টিক মেশিন পারে। তো আমরা সাধারণত যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু সব ডিটারমিনিস্টিক মেশিন, কেউই নন ডিটারমিনিস্টিক মেশিন না। তো এখন যেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন বলি যে এই অ্যালগরিদমটা ফাস্ট চলে বা এই অ্যালগরিদমটা স্লো, তখন আমরা বলি ইন টার্মস অফ ডিটারমিনিস্টিক মেশিন। হ্যাঁ, সো ডিটারমিনিস্টিক মেশিনের রেসপেক্টে আমরা দুই ধরনের সময় পাই একটা অ্যালগরিদম রান করার। সেটা হচ্ছে অ্যালগরিদমটা পলিনোমিয়াল টাইম নিচ্ছে, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যালগরিদমটা এক্সপোনেনশিয়াল টাইম নিচ্ছে। এই দুইটাকে গ্রসলি এভাবে দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই যেসব অ্যালগরিদম পলিনোমিয়াল টাইমে চলে সেগুলা মোটামুটি ভাবে রিজনেবল টাইমে রান করা যায় কম্পিউটারে। হ্যাঁ, সময় বেশি লাগে কম লাগে কিন্তু মোটামুটি ভাবে চলে। কিন্তু যদি অ্যালগরিদমটা এক্সপোনেনশিয়াল টাইম নেয়, সেটা আসলে ইনপুট সাইজ একটু বড় হলে আর ওটা কাজ করতে পারে না। কারণ যেমন ধরো আমি যদি 2^10 নিই, এটা মানে হচ্ছে 1000, কিন্তু 2^40 নিলে এটা মানে হচ্ছে 1 ট্রিলিয়ন, মানে 1 লক্ষ কোটি, বিশাল নাম্বার। হ্যাঁ, তো মাত্র 40 সাইজের জন্যই কিন্তু আমি 2^10 এর শুরুতে 2^n মান বের করতে পারছি না। হ্যাঁ, তাহলে রান টাইম যদি 2^n হয় তাহলে কিন্তু খুব অল্প সাইজের জন্য বিশাল মান হয়ে যাচ্ছে, বিশাল অনেক সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা দেখছি যে যেসব প্রবলেমের পলিনোমিয়াল টাইম সলিউশন জানা যাচ্ছে না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। অনেক প্রবলেম আছে যেটার পলিনোমিয়াল টাইম সলিউশন আমরা জানি না, পলিনোমিয়াল টাইম সলিউশন জানি না, কিন্তু সেগুলো আসলে এক্সপোনেনশিয়াল টাইম সলিউশন পলিনোমিয়াল টাইম সলিউশন আছে নাকি নাই সেটাও জানা নাই। মানে আমরা প্রমাণ করতে পারি নাই যে তাদের পলিনোমিয়াল টাইম সলিউশন নাই। তো এই জন্য যেসব প্রবলেমকে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি সেই সব প্রবলেমকে আমরা বলি পি ক্লাসের মেম্বার, এই যে কমপ্লেক্সিটি ক্লাস পি। হ্যাঁ, এইসব প্রবলেমকে আমরা পলিনোমিয়াল টাইমে বের করতে পারি সেগুলোকে বলা হয় কমপ্লেক্সিটি ক্লাস পি এর মেম্বার। পি হচ্ছে পলিনোমিয়াল থেকে পি আর কি। আচ্ছা, আর যেসব প্রবলেম আমরা নন ডিটারমিনিস্টিক মেশিনে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি সেগুলোকে বলা হয় এনপি। হ্যাঁ, যেসব প্রবলেম আমরা নন ডিটারমিনিস্টিক মেশিনে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি সেগুলো হচ্ছে এনপি। এবং এই ধরনের প্রবলেম গুলোকে আবার ডিটারমিনিস্টিক মেশিনে ভেরিফাই করা যায়। ভেরিফাই মানে হচ্ছে সলিউশন দেওয়া আছে, তুমি জাস্ট বলবা সলিউশন কারেক্ট নাকি কারেক্ট। সলিউশন তোমাকে কষ্ট করে বের করতে হবে না, তোমাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্সিটি ক্লাস পি এবং এনপির মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে এনপি ক্লাসের মেম্বারদেরকে ডিটারমিনিস্টিক মেশিনে পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করা যায়, কিন্তু সলভ করা যায় কিনা সেটা জানা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এনপি ক্লাসের যারা মেম্বার তারা কি পি ক্লাসের মেম্বার হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি নাই? তো এই এই প্রবলেমটা আসলে একটা ওপেন প্রবলেম, যেটা আসলে এখন পর্যন্ত কোনো সলিউশন নাই। এটা কেউ প্রমাণও করে নাই সত্যি বলে, কেউ প্রমাণও করে নাই মিথ্যা বলে, মানে এটা সত্যি নাকি মিথ্যা কেউ জানে না। হ্যাঁ, সো এটা একটা ওপেন প্রবলেম, কম্পিউটার সায়েন্সের খুব বিখ্যাত প্রবলেম যেটা সলভ হয়নি। মজার বিষয় হচ্ছে এই পি এবং এনপি সমান কিনা এই আলোচনার মধ্যে আরেকটা ক্লাস অফ প্রবলেম চলে আসে এবং সেই ক্লাসটাকে বলা হয় এনপি কমপ্লিট।
এনপি কমপ্লিট। হ্যাঁ, এই ক্লাসটা কি? এই ক্লাসটা হচ্ছে কই গেল? এই ক্লাসটা হচ্ছে যেই প্রবলেমগুলা এনপি কমপ্লিট ক্লাস হচ্ছে সেই প্রবলেমগুলা যেই প্রবলেমগুলা মধ্যে একটা প্রবলেম সলভ হলে এনপি ক্লাসের সবাই, একটা প্রবলেম যদি পলিনোমিয়াল সলভ করা যায় তাহলে এনপি ক্লাসের সবাই পলিনোমিয়াল সলভ করা যাবে। আমি বুঝতে পারলাম কিনা? জি স্যার। এনপি কমপ্লিট ক্লাসের একটা প্রবলেম যদি পলিনোমিয়াল সলভ করা যায় তাহলে এনপি ক্লাসের সবাইকে পলিনোমিয়াল সলভ করা যাবে। এবং এই বৈশিষ্ট্য যেসব প্রবলেম আছে সেই সব প্রবলেমকে আসলে আমরা বলি এনপি হার্ড। এবং এনপি হার্ডের প্রবলেম যদি নিজে এনপি হয় তাহলে আমরা সেটাকে বলি এনপি কমপ্লিট। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বিষয়টা। তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এনপি কমপ্লিট ক্লাসের একটা প্রবলেম সলভ হইলে এন্টায়ার এনপি ক্লাস পলিনোমিয়াল সলভ হয়ে যাবে। আরেকবার বলি, এনপি কমপ্লিট ক্লাসের একটা প্রবলেম যদি পলিনোমিয়াল সলভ করা যায় তাহলে এনপি ক্লাসের সবগুলো প্রবলেম পলিনোমিয়াল সলভ করা যাবে। তো এটা একটা বিশাল ব্যাপার। আনফরচুনেটলি এনপি কমপ্লিট ক্লাসের কোনো প্রবলেমই পলিনোমিয়াল সলভ করা যায় না, এখন পর্যন্ত যায় নাই, এবং অধিকাংশ মানুষ মনে করে যে যাবেও না। তো এখানে যেটা মজার বিষয় চলে আসে সেটা হলো যে আমরা যদি কোনোভাবে একটা প্রবলেমকে দেখাতে পারি এনপি কমপ্লিট, তাহলে মোটামুটি ভাবে বলা যাবে সেটা কঠিন, সেটা পলিনোমিয়াল সলভ করা যাবে না। কারণ এনপি কমপ্লিট ক্লাসের একটা প্রবলেম সলভ হওয়া মানে কি, এনপি ক্লাসের সবাই হচ্ছে পলিনোমিয়াল সলভ হয়ে যাওয়া। হ্যাঁ, তার মানে এটা খুব সম্ভাবনা খুব কম। সেই জন্য আমি যদি একটা প্রবলেমকে এনপি কমপ্লিট দেখাইতে পারি তাহলে সম্ভাবনা খুবই হাই যে সেটা কঠিন। কিন্তু একটা প্রবলেমকে এনপি দেখালে কিন্তু বলা যায় না যে সেই প্রবলেমটা কঠিন বা সহজ। হ্যাঁ, সে বলা যায় না, কিন্তু এনপি কমপ্লিট দেখাইতে পারলে অনুমান করা যায় সেই প্রবলেমটা কঠিন। সেই জন্য এনপি কমপ্লিট ক্লাসের স্টাডিটা ইম্পর্টেন্ট। একটা প্রবলেমকে এনপি কমপ্লিট দেখাইতে পারাটা মানে একটা বেনিফিশিয়াল কাজ আর কি। কারণ যদি আমি যদি কোনো প্রবলেমকে দেখাইতে পারি যে এই প্রবলেমটা হার্ড মানে কি, হার্ড মানে সেটার পলিনোমিয়াল সলিউশন জানা নাই, হ্যাঁ, বের করা যাবে কিনা সেটা অন্য বিষয়, জানা নাই। তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমরা সেই প্রবলেমটার কোনো এক্সাক্ট সলিউশন খুঁজবো না। তখন আমরা কি করব? তখন আমরা সেই প্রবলেমের অ্যাপ্রক্সিমেট সলিউশন দিকে চেষ্টা করব। এবং প্র্যাকটিক্যাল অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে কোনো পলিনোমিয়াল সলিউশন নাই। হ্যাঁ, যেমন ধরো ক্লাস রুটিন বানানো, ক্লাস রুটিন পারফেক্ট করার কোনো পলিনোমিয়াল অ্যালগরিদম নাই। হ্যাঁ, সো তুমি ক্লাস রুটিন পারফেক্ট হবে সেটা আশা করতে পারো না। বোঝা গেছে? হ্যাঁ, ক্লাস রুটিন সবার সকল রিকোয়ারমেন্ট পারফেক্টলি মিট আপ করবে সেটার জন্য কোনো অ্যালগরিদম বানানো সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে একটা এনপি হার্ড প্রবলেম। সো আমরা তাহলে কি করি? আমরা যেটা করি ম্যাক্সিমাইজ করতে চেষ্টা করি, বেনিফিট গুলো ম্যাক্সিমাইজ করতে চেষ্টা করি। 99% ভালো হলেও তো চলতেছে, বা 90% ভালো হলেও চলতেছে, হ্যাঁ, বা 90% স্যাটিসফ্যাকশন হলেও চলতেছে, এরকম বিষয়টা। ঠিক আছে? তারপরে সার্কিট, আমরা যে সার্কিট বানাই সেই সার্কিট গুলো একদম পারফেক্ট হবে সেটাও আসলে পারফেক্ট হয়েছে কিনা সেটা যাচাই করা যায় না। হ্যাঁ, সেটা যাচাই করা হচ্ছে একটা এনপি হার্ড প্রবলেম। এটা পরে নেপটাইম কোনো সলিউশন নাই। তো আমরা কি করি? আমরা সার্কিটটাকে কি বলে অপটিমাইজ করতে চেষ্টা না করে আমি চেষ্টা করি যেটা অ্যাপ্রক্সিমেটলি অপটিমাইজ করতে। হ্যাঁ, পাওয়ার কনজাম্পশন মিনিমাইজ করতে চেষ্টা না করে কি করি? আমি পাওয়ার কনজাম্পশন একদম সবচেয়ে লোয়েস্ট না করতে চেষ্টা করে আমি চেষ্টা করি কমাইতে, যত কমানো যায় তত ভালো। হ্যাঁ, এইভাবে। সো এই জন্য এনপি কমপ্লিট ক্লাসের আলোচনার মূল কারণ হচ্ছে যে আমরা একটা অ্যালগরিদম যদি বুঝতে পারি যে সেটার মানে মানে ইজি সলিউশন নাই, পারফেক্ট সলিউশন নাই, হ্যাঁ, বা পলিনোমিয়াল সলিউশন নাই, তখন আমরা কি করব? তখন আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশনের দিকে যাব। এবং সেই অ্যাপ্রক্সিমেট সলিউশন গুলাতেই বেসিক্যালি মানে এআই অ্যালগরিদম গুলো কাজ করে। আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেসব অ্যালগরিদম আছে সেগুলো অধিকাংশ তুমি দেখবা যেগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন দেয়। কেন অ্যাপ্রক্সিমেট সলিউশন দেয়? কারণ হচ্ছে ওগুলো সবগুলোই হচ্ছে এত টাইম কনজিউমিং
ওরা তুমি আসলে পারফেক্ট সলিউশন পাবা না। এখন যেরকম মেশিন লার্নিং এ যাওয়ার দরকার, মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো কিন্তু পারফেক্ট সলিউশন না, ওগুলো হচ্ছে সবগুলো অ্যাপ্রক্সিমেট। কিন্তু অ্যাপ্রক্সিমেট এত বেশি মানে পারফেক্টের কাছাকাছি যে সেটাই যথেষ্ট হয়। যেমন ধরো একটা মানুষের চেহারা চেনা, হ্যাঁ, এটা কিন্তু যেসব অ্যালগরিদম আছে কি করে, সেগুলো সব অনুমান করে, কিন্তু অনুমানটা এতটাই কাছাকাছি যে প্রায় পারফেক্টলি তারা বলতে পারে। হ্যাঁ, 99% পারফেক্টলি তারা বলতে পারে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ভাবে অতি সংক্ষিপ্ত আলোচনা। এখানে আসলে মানে বেশি সংক্ষিপ্ত করলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় মূল জিনিসটা ভুল মেসেজ চলে যায় আর কি। তো ভুল মেসেজ যাইতেও পারে। তারপরেও আমি জাস্ট তোমাদের বিষয়টা যাতে তোমরা জেনে থাকো, এই টার্মগুলো মনে রাখবা। হ্যাঁ, পি ক্লাস, এনপি ক্লাস, এনপি কমপ্লিট ক্লাস, এনপি হার্ড ক্লাস, সরি কি বলে রিডাকশন, রিডাকশন এবং রিডিউসিবিলিটি। রিডাকশন খুব সহজ জিনিস, একটা প্রবলেমকে আরেকটা প্রবলেমের মাধ্যমে সলভ করা। যেমন ধরো প্রবলেম এ এর কোনো অ্যালগরিদম আমার নাই, আমি কি করব, প্রবলেম এর ইনপুটটাকে প্রবলেম বি এর ইনপুটে ট্রান্সফার করব, তারপরে বি এর অ্যালগরিদম দিয়ে সলভ করব। তাহলে ইনডিরেক্টলি আমি এই প্রবলেমটা সলভ করে ফেলতে বলা হয় রিডাকশন।